আমি তো স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলছি, না কোনো শব্দ ব্যবহার করি, না কোনো কটু কথা ব্যবহার করেছি কারোর জন্য। কিন্তু তা সত্ত্বেও এরকম অনেক কথা শুনতে হয়েছে যে তোর হোক না, তখন বুঝতে পারবো। আমরা বরাবরই দেখে থেকেছি যে বাসে যখন গেলাম কেউ টোন টিটকারি কাটে, তখন আমরা জিজ্ঞেস করতে যাই না, আচ্ছা বাবু তুমি কি তৃণমূল করো নাকি বিজেপি? আচ্ছা বিজেপি করলে তো মারুন না, আপনি আমার ভাই হন। সেটা তো আমরা জিজ্ঞেস করি না। না, হিন্দুরা নাকি সুরক্ষিত নয়, হিন্দু খাত্রে মে হ্যায়, কিন্তু বাস্তবে কি খাত্রে মে হ্যায়? আমার নাম উপাসনা চৌধুরী, আমি নিজে একজন হিন্দু। একজনের নাম নিতে বাধ্য হচ্ছি, তন্ময় ভট্টাচার্য বাবু। ওনার একটা ভিন্ন চিত্র আমাদের সকলের চোখের সামনে উঠে এসেছিল, এবং যিনি শোষিত হয়েছিলেন উনি কিন্তু সাধারণ কেউ নয়, চারটে স্তম্ভের একটা স্তম্ভ। আমি বাস্তবে মনে করি বাংলা হান্ট কিন্তু এরকম চ্যানেল নয়, বাংলা হান্ট বরাবরই সত্য কথাই তুলে ধরেছে। আর.জি. কর, দুর্গাপুর, এসএসকেএম, তৃণমূল সরকারের আমলে একের পর এক দেখা যাচ্ছে মহিলারা অসুরক্ষিত অবস্থায় রয়েছেন, এবং বিরোধীদের যেটা দাবি যে এ রাজ্যে অর্থাৎ বাংলায় মা বোনরা সুরক্ষিত। দেখুন, বিজেপি তো অনেক কথাই দাবি করছে, কিন্তু যখন তুমি আর.জি. করের পাশাপাশি দুর্গাপুরের কথাটা তুললে, তখন আমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এবং সেই কথাটা এইটাই যে দুর্গাপুরের একটা অংশ আপনারা দেখিয়েছেন, অনেক মানুষ দেখিয়েছে, কিন্তু তার পরবর্তীতে যে মূল অংশটা, সেই জিনিসটা কিন্তু অনেকেই ক্রপ করে দিয়েছে। সেই অংশটা যদি ক্রপ হতে থাকে, তাহলে কিন্তু বাস্তবে যেই মেয়েরা শোষিত হচ্ছে, পীড়িত হচ্ছে, সেই মেয়েরা দূরে থাকবে। এবং যারা ভঙ্গিমার ছলে আমাদের চোখের সামনে উঠে আসছে, বা শুভেন্দু অধিকারীর মতো লোকজনরা শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকে এফেক্ট ফেলার জন্য যাদেরকে সামনে তুলে নিয়ে আসছে, তাদের জিনিসটা নিয়ে কিন্তু শুধুই নোংরা রাজনীতি হবে। এবং আমি বারবার একটা কথা বলি যে সিলেক্টিভ জাস্টিস, সিলেক্টিভ ভাবে কোনোদিন জাস্টিস প্রকাশ হয় না। আমি বারবার একটা কথা বলি যে সিলেক্টিভ ভাবে কিন্তু কোনোদিন আন্দোলন হয়ে ওঠে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে, এবং আমাদের লড়াইটা সেই ক্ষেত্রে, আপনিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে, নিবেদিতা দি, এবং সেই ক্ষেত্রে যিনি ক্যামেরাটা ধরে আছেন আমি দেখতে পাচ্ছি উনিও একজন মহিলা। তা আজকে আমাদের সকলকে বুঝতে হবে যে তুমিও যেই কাজটা করছো সেটা কিন্তু আমাদের বাংলায় করছো, আমি যেই কাজটা করছি সেটাও আমি বাংলায় দাঁড়িয়েই করছি, এবং তুমিও সুরক্ষিত আছো, আমিও সুরক্ষিত আছি। কিন্তু কি জানো তো, এই জিনিসটা কোনোদিন তুমিও অস্বীকার করতে পারবে না, আমিও অস্বীকার করতে পারবো না, যে আমাদের আশেপাশে অনেক পিশাচেরা থাকে। যে জিনিসটা আমরা আর.জি. কর কাণ্ডের পরবর্তীতে যখন ওই রাত্রি দখলের যেই গোটা প্রক্রিয়াটা হচ্ছিল, তখন আমরা দেখতে পেয়েছিলাম। একজনের নাম নিতে বাধ্য হচ্ছি, তন্ময় ভট্টাচার্য বাবু। ওনার একটা ভিন্ন চিত্র আমাদের সকলের চোখের সামনে উঠে এসেছিল, এবং যিনি শোষিত হয়েছিলেন উনি কিন্তু সাধারণ কেউ নয়, চারটে স্তম্ভের একটা স্তম্ভ, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে যখন ক্রমাগত এই ক্ষেত্রগুলো হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে যে এই পিশাচরা যারা লুকিয়ে রয়েছে, তাদেরকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে বের করতে হবে, এবং ছেঁকে কারা বের করতে পারবো তারা কিন্তু সেই কাজ কি আইটি সেল করছে? সেই কাজ আইটি সেল করছে, এবং শুধুমাত্র আইটি সেল কেন, এটা তৃণমূল কংগ্রেসই করছে। আসলে আমরা বাস্তবে মনে করি যে বাজে এবং খারাপ মানুষ হয়, কিন্তু কি জানেন তো, ধর্ম, একটা ধর্ম খারাপ, একটা ধর্ম বাজে, এই জিনিসটা বাস্তবে হয় না। এই জিনিসটা আমাদের সকলের মনের মধ্যে একটা জিনিস গেঁথে দেওয়ার চেষ্টা হয়, যে এই জিনিসটা বিজেপি খুব সুন্দরভাবে করে। আসলে কি জানেন তো, বিজেপি কিছু মিডিয়া চ্যানেলকে নিজেদের পকেটে কিনে রেখেছেন, তাদের পকেটে একটা বড় অংশ টাকা গুঁজে দিয়ে। কিন্তু আমি বাস্তবে মনে করি বাংলা হান্ট কিন্তু এরকম চ্যানেল নয়, বাংলা হান্ট বরাবরই সত্য কথাই তুলে ধরেছেন। কিন্তু দিন শেষে কিছু চ্যানেল যারা রয়েছে, আমি বাংলা হান্টের মাধ্যমে তাদের প্রত্যেককে একটা জিনিস বলার চেষ্টা করব, যে যদি মনে করেন বায়াসড হয়ে আপনারা সাংবাদিকতা করছেন, তাহলে কিন্তু সেটা হয় না। সাংবাদিকতা বা সাংবাদিককে কিন্তু আমরা স্বাভাবিকভাবে চারটে স্তম্ভের একটা স্তম্ভ হিসাবে দেখি। আপনারা কিন্তু সেগুন কাঠে এরকম ভাবে ঘুণ ধরতে দেবেন না। যদি এই জিনিসটা ঘুণ ধরতে থাকে, তাহলে একটা পা কিন্তু অকেজো হয়ে যাবে। সেই জিনিসটা আমরা কোনোদিন হতে দিতে চাই না। জুনিয়র ডাক্তারদের ওপর বারবার নিগ্রহ, এসএসকেএম এর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। আজ পেন ডাউন চলছে 6 ঘন্টার জন্য, কি বলবেন? দেখুন, জুনিয়র ডাক্তারদের উপর নিগ্রহ বা যেই কথাটা আপনি বলছেন, আমি একটা জিনিস বলতে পারি যে এটা কিন্তু টিপিক্যালি একটা গ্রুপ অফ পিপলদের উপর নিগ্রহ যেইভাবে দেখানো হয় সেটা কিন্তু নয়। আমরা এই জিনিসটা তো বহুদিন ধরে শুনছি, যেটা তুমিও শুনেছো দিদি, আমিও শুনেছি, যে হিন্দুরা নাকি সুরক্ষিত নয়, হিন্দু খাত্রে মে হ্যায়, কিন্তু বাস্তবে কি খাত্রে মে হ্যায়? আমার নাম উপাসনা চৌধুরী, আমি নিজে একজন হিন্দু, ঠিক আছে? কিন্তু যেই মানুষটা নিজেদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে দাবি করছেন, ওনাকে বাস্তবে আমি অন্তত প্রতিনিধি হিসাবে গণ্য করি না, সেই মানুষটা শুভেন্দু অধিকারী। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সকলকে বুঝতে হবে যে সেই যুগে, যদি আমি ওই রাম রাবণের কথা বলি, রাবণ কিন্তু অন্য ধর্মের কেউ ছিলেন না। আমাদেরকে সকলকে বুঝতে হবে যে আমাদের, যেটা আমি আগেও বললাম, যেটা আপনি মহিলা সুরক্ষা নিয়ে যখন প্রশ্নটা করলেন, সেটার জন্য ভীষণভাবে প্রযোজ্য হয় এবং এখনো প্রযোজ্য হয়, যে আমাদের সকলকে
যারা আমাদের মধ্যে নোংরা লোকজনরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে বার করতে হবে। এই সমাজের মধ্যে স্বাভাবিকভাবে যেমন ভালো শ্রেণীর লোকজন, তেমনি কিন্তু খারাপ লোকজনরাও লুকিয়ে রয়েছেন। তাহলে যত সুন্দরভাবে আমরা খারাপ লোকজনদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করতে পারবো, তত সুন্দরভাবেই আমার সমাজটা বেঁচে থাকবে, সমাজটা সুন্দর থাকবে। তৃণমূল সরকারের আমলে যেটা বারবার অভিযোগ হচ্ছে যে প্রতিবাদ করলেই হেনস্থা জুটছে, গড়িয়ার ঘটনা বোধহয় তুমি জানো, সেক্ষেত্রে কি বলবো? দেখুন, তৃণমূল সরকার এর মধ্যে যে কথাটা আপনি বললেন সেই কথাটা একটু সরিয়ে রেখে যে বাকি কথাটা বললেন সেটার সাথে আমি একটু হলেও সহমত হচ্ছি। কেন বলছি? কারণ আমি নিজেও তো একজন মেয়ে। আমি বিভিন্ন পোস্ট আমার ফেসবুকের মাধ্যমে করে থাকি, সেটার কমেন্ট বক্সটা যখন আমি দেখি বাস্তবে আমার ভয় লাগে। আমি তোর স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলছি, না কোনো শব্দ ব্যবহার করি, না কোনো কটু কথা ব্যবহার করেছি কারোর জন্য, কিন্তু তা সত্ত্বেও এরকম অনেক কথা শুনতে হয়েছে যে তোর হোক না তখন বুঝতে পারবো, বা এরকম অনেক কথা শুনতে হয়েছে যে আমি নাকি একটা বিশেষ জায়গায় বিলং করি। যাই হোক, সেই জায়গার মানুষজনদেরকে আমি ছোট কোনোদিনই করি না, কিন্তু তাদের মানসিকতাটা কতটা ছোট হলে তারা সেই জায়গার মানুষজনদের সাথে আমাদেরকে মিলিত করার চেষ্টা করছে, বা তাদেরকে কতটা নিচু চোখে দেখছে, এটা তো দিন শেষে আমাদের সকলকে বুঝতে হবে। তাই আমি মনে করি এই সব লোকজনদেরকে যতক্ষণ আমরা একটা শাস্তি না দিতে পারবো না, এবং সেই শাস্তির জন্যই কিন্তু অপরাজিতা বিলের মতো একটা বিল পাশ করার মরিয়া চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেই বিলটাকে সাপোর্ট করেনি বিজেপির দালালরা। এবং এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে বিজেপির দালালরা মুখোশ পরে নারী সুরক্ষার কথা বলে ঠিকই, কিন্তু তারাই কিন্তু পিছন পিছন নারীদের যাতে নারীরা সুরক্ষিত না থাকতে পারে সেই ব্যবস্থাটাও করে দেন। এবং তাই জন্যই আমার এবং বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে, আমি জানি তোমরা আজকে সাংবাদিকতার সাথে যুক্ত এবং সেই ক্ষেত্র থেকে তোমাদেরকে অনেক রাত্রিবেলা অবধি বাইরে থাকতে লাগে, বিভিন্ন কাজের সাথে তোমাদের অনেক দূরে দূরে যেতে লাগে, কিন্তু এইসব সত্ত্বেও কি জানো তো, কিছু জায়গায় আমরা বরাবরই দেখে থেকেছি যে বাসে যখন গেলাম কেউ টোন টিটকারি কাটলো। তুমি কি এরকম কোনো ঘটনার সঙ্গে সম্মুখীন হওয়ার সময় তখন তোমার মাথায় এই জিনিসটা আসে যে সেই কোন ধর্মের? এটা তো নয়। আমরা প্রত্যেকেই জানি যে আমার সাথে যে কটূক্তি করবে, বাজে ব্যবহার করবে, তাদেরকে সেই স্পন্টেনিয়াস রিয়াকশনটা আমাদেরকে সেই মুভমেন্টে দাঁড়িয়ে দিতে হবে। তখন আমরা জিজ্ঞেস করতে যাই না, আচ্ছা বাবু তুমি কি তৃণমূল করো নাকি বিজেপি? আচ্ছা বিজেপি করলে তো মারুন না, আপনি আমার ভাই হন, সেটা তো আমরা জিজ্ঞেস করি না। না, এবং এই জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে যে একটা ক্রিমিনালি হয়। এবার এই ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য যারা সামনে এসে দাঁড়ায়, যারা রেপিস্টদেরকে মালা পরিয়ে সম্বর্ধনা জানিয়ে বের করে, অন্তত তাদেরকে আমরা কোনো ক্ষেত্রে সমর্থন করি না, এই জিনিসটা আমরা স্পষ্ট। আচ্ছা, তৃণমূল সামনে যেহেতু 26-এর নির্বাচন রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের দলের তরফ থেকে সবসময় যেটা বলা হয় যে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও নেই, কিন্তু মালদায় গত রাত্রেই তৃণমূলের দুই দলের সংঘর্ষ, এবং যেটা আরো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো ঘটনা সেটা হচ্ছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির, তিনি রাজ্য সভাপতি, যিনি ওখানকার সভাপতি, জেলা সভাপতি, তার বিরুদ্ধেই হুঙ্কার দিচ্ছেন, এবং আরো কি কি বক্তব্য রেখেছেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল 20 থেকে 10-এ নেমে পড়বে, এইসব কি বলবে? দেখুন, আমার কথাটা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব, যেই কথাটা আপনারা তুলে এই প্রশ্নগুলো করছেন, বা অনেক সময় আপনারা দুভাগে ভাগ করার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসকে, বাস্তব চিত্রটা সেটা নয়। কিন্তু এই কথাটা এবার কেন বলছি, তার পাশাপাশি আর একটা কথা বলতেও বাধ্য হচ্ছি, যখন পরিবারটা অতীব বড় হয়, দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে না বাসন কোসনের আওয়াজটা একটু বেশি হয়, কারণ সেই পরিবারে তো বহু লোকজন একসাথে খাচ্ছেন। তার পরবর্তীতে সেই বাসন যখন ধুতে যায়, তখন আমরা অনেক সময় পাশের বাড়ির লোকরা যখন দেয়ালে কান লাগায়, তখন দেখতে আরে বাবারে ওখানে কিন্তু অনেক বাসনের আওয়াজ হচ্ছে, তার মানে হয়তো ওখানে ঝগড়া হচ্ছে। কিন্তু বাস্তব চিত্রটা সেটা নয়। এবার হ্যাঁ, মতবিরোধ তো অবশ্যই আছে। আমার মা চেয়েছিল আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি পড়বো কমার্স নিয়ে। এবার সেই নিয়ে আমার মায়ের সাথে কোনো একটা কথোপকথন হলো, সেই জিনিসটাকে আপনারা দেখিয়ে দিলেন আরে বাবা এদের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কিন্তু বাস্তব চিত্র সেটা নয়। এই জিনিসটা আমি বারবার বলি। সেখান থেকে কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের সকলের চোখের সামনে উঠে আসে, দেখুন, কিছু লোকজন অনেক সময় হয়তো ওই শুভেন্দু অধিকারী এবং দিলীপ বাবুর কথাবার্তাগুলো একটু বেশি শুনে নিয়ে অনেক সময় হয়তো মনে করে একটু না হয় সেই প্র্যাকটিসটা আমরা করে দেখি। কিন্তু যাই হোক, এটা মজার ছলে বললাম ঠিকই, কিন্তু দিন শেষে যে ঘটনাগুলো আপনি তুলে ধরছেন, বিভিন্ন মিডিয়া চ্যানেল যেগুলো তুলে ধরছে, তার মধ্যে থেকে বাস্তব কোনটা এবং কোন জিনিসটা হয়তো একটা সামান্য ঘটনা, নিজেদের মধ্যে দুটো ভাই বোনের মধ্যে কথোপকথন, এবং সেই ঘটনাটা আমাদের চোখের সামনে কিভাবে উঠে আসছে সেটা আমাদের একটু দেখে জাজ করার বিষয় রয়েছে। এবং সেই জিনিসটা আমরা দেখছি, আমার দল দেখছে যে দুই ভাইয়ের মধ্যে কোন বিষয়ে ঝগড়াটা হচ্ছে, যে একটা ভাই আর্টস নিয়ে পড়তে চায় নাকি আর একটা ভাই কমার্স নিয়ে। যদি আর্টস নিয়ে পড়াটা ঠিক হয়, আমার দল ঠিক সেই সিদ্ধান্তটাই নেবে যেটা হয়তো বড় ভাই বা ছোট ভাই কেউ একজন নিয়েছে, যে না আর্টস নিয়ে পড়লেই বেটার। শুভেন্দু অধিকারীর কলকাতা হাইকোর্ট তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল, যেটা আজকে উঠে গেল, কি বলবো?
দেখুন, এটা যদি আপনি আমার ছলে উত্তর খোঁজার চেষ্টা করেন, তাহলে আমি একটা কথাই বলবো, যে কেউ যদি নিজের গায়ে একবার সাবান মেখে মনে করে যে সাবানের সুগন্ধটা সারা জীবন আমার গায়ে থাকবে, সেটা কিন্তু বাস্তবে হয় না। আসলে শুভেন্দু অধিকারী যখন বিজেপির কাপড়টা পরেছিলেন নিজের গায়ে, তখন তার আগে তো সাবান ঘষেছিলেন ভালোভাবে। তখন উনি মনে করেছিলেন, আরে বাবারে সাবানটা ঘষে নিয়েছি, এবার সারা জীবন কিন্তু এই সাবানের গন্ধটা আমার গায়ে থাকবে। কিন্তু সেই জিনিসটা হলো না। এই জিনিসটাতে শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবে অত্যন্ত দুঃখ পেয়েছেন। কিন্তু যদি এবার একটু সিরিয়াস সেগমেন্ট থেকে আমি বলি, সিরিয়াস সাইড থেকে বলি, শুভেন্দু অধিকারী এরকম অনেক বক্তব্য রেখেছিলেন যেটার জন্য একটা স্টেপ নেওয়া বহুদিন আগে থেকেই উচিত ছিল, যেটার জন্য হয়তো আমরা অনেকেই লড়াইটা করেছিলাম, অনেক সাধারণ মানুষরা লড়াই করেছিলেন। কিন্তু সেই জিনিসটা উনি কোনোভাবে বেঁচে যাচ্ছিলেন এই কবজটার জন্য। আমাদের সকলকে বুঝতে হবে, কর্ণকবচ যদি শত্রুর হাতে যায়, তাহলে কিন্তু সেই শত্রুটা বেঁচে যাচ্ছে। তাই কর্ণকবচ তার থেকে সরিয়ে নেওয়াটাই কিন্তু ভালো। তাই সেই জিনিসটাই কোর্ট করেছেন। তাই আমরা কোর্টকে সাধুবাদ জানাই এই জিনিসটার জন্য। এবং আমরা একটা জিনিসে বিশ্বাসী, যে শুভেন্দু অধিকারী যেইভাবে গোটা প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছিলেন, যেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, অবশেষে যে মিথ্যাচারগুলো করে যাচ্ছিলেন সর্বক্ষেত্রে, সেই মিথ্যাচারের অন্তত একটা, যখন উনি স্টেটমেন্ট দিতেন, এবার স্টেটমেন্টের পিছনে একটা কোয়েশ্চেন মার্ক বসবে, কারণ উনি জানেন ওটার পরবর্তীতে কিন্তু একটা একটা স্টেপ নেওয়া হবে, এবং স্টেপ নেব আমরা প্রত্যেকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।